কারো ধার ধারি না। এমন কথা আর যেই বলুক, আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এই জগতে এ কথা কেউই বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশ্চিতা। অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে। ধার হলেও কথা ছিল বরং, কিন্তু তাও নয়। বাড়ি ভাড়া বাকি, তাও বেশি না, 500 টাকা মাত্র। কিন্তু তার জন্যই বাড়িওয়ালা করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন। আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনছি না। ভেবে দেখুন একবার, আমি তাকে বলতে যাই এই সামান্য 500 টাকার জন্য আপনি এমন করছেন, অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাওয়ার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র বাস করতেন। বাস করে আমার মাথা কিনে নিয়েছেন। জবাবে তার দিক থেকে যেমন ঝাপটা এলো। শুনুন মশাই, আপনাকে সাফ করে একটা কথা বলে দিচ্ছি, আজ রাত 12টার মধ্যে যদি টাকা না পাই তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন, কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায়? পাছে ধার দিতে হয় সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না। লেখক মাত্রই ধারালো, আমি আবার তার উপর এক কাঠি, জানে সবাই। হর্ষবর্ধনের কাছে যাব, তাদের কাছে এই কটা টাকা কিছুই নয়। কীর্তি কাহিনী লিখে অনেক টাকা তাদের পিটেছি, এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই। গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে টাকা ধার দেব না তোর কাকে দেব? চমকে গেলাম আমি। কথাটা যেন কেমন তারা শোনালো। আপনি তো এমন কিছু আমাদের বন্ধু নন। তিনি বলতে থাকেন। এই বন্ধুত্বের কথাই যদি বলেন, আমি বাধা দিয়ে বলতে যাই, হ্যাঁ, বন্ধুত্বের কথাই বলছি। আপনি তো আমাদের বন্ধু নন। বন্ধুকেই টাকা ধার দিতে নেই শাস্ত্রে মানা আছে, কেননা তাতে টাকাও যায়, বন্ধুত্বও যায়। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদেয় হলে বাঁচি, তার হাত থেকে বাঁচার এই একমাত্র উপায় হচ্ছে তাকে টাকা ধার দেওয়া, তাহলেই চিরকালের মতো নিস্তার। আহা, আমি যদি ওর দ্বিতীয় ধরনের বন্ধু হতাম। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। কিন্তু আপনি তো বন্ধু নন, লেখক মানুষ। লেখকরা তো কখনো কারোর বন্ধু হয় না। লেখকদেরও বোধহয় কেউ বন্ধু হয় না, শখেদে বলি। বিলকুল নির্ঝঞ্ঝাট, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন না? আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন, নিতান্তই একজন লেখক, তখন আপনাকে টাকা ধার দিতে আর বাধা কি? কত টাকা দিতে হবে বলুন? আগে ওই বেশি নয়, 5 আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না। আজ তো বুধবার, শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর উপায় কি? কিন্তু কথা তো দিলাম, না ভেবেই দিয়েছিলাম কথাটা। শনিবারের সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো। ভাবতে ভাবতে চলেছি, এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে, চৌরাস্তার মোড়ে। আরে গোবর্ধন ভাই, আজ এই একটা কথা রাখবে? রাখো যদি তবে বলি। কি কথা বলুন? যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না, তাহলেই বলি। দাদাকে কেন বলতে যাব? আমি কি সব কথা দাদাকে বলি নাকি? অন্য কিছু কথা নয়, কথাটা হচ্ছে এই, আমাকে 5 টাকা ধার দিতে পারো দিন কয়েকের জন্যে? আজ তো শনিবার, এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব। এই কথা। এই বলে আর দ্বিরুক্তি না করে শ্রীমান গোবরা
তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। টাকাটা নিয়ে আমি শটান হর্ষবর্ধনের কাছে। দেখুন আমার কথা রেখেছি কিনা। দরিদ্র লেখক হতে পারি, কথা নিয়ে খেলা করতে পারি, কিন্তু কথার খেলাপ কখনো করি না। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন। আপনি তো ভেবেছিলেন যে টাকাটা বুঝি আপনার মারাই গেল, আমি আর এ জন্মেও এ মুখ হব না। ভাবছিলেন যে না 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 না, আমি সেসব কথা একেবারেই ভাবিনি। টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম। বিশ্বাস করুন, টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি, কিন্তু ফেরত পেতে এখন বেশ ভাবিত হচ্ছে। ভাবছেন এই যে এই 500 টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে এরপরে আমি ফের 1000 টাকা ধার নেব, তারপর সেটা ফেরত দিয়ে আবার 2000 টাকা চাইব, আর এমনি করে ধারটা 10,000-এ দাঁড় করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না। এই তো ভাবছেন আপনি, এই ভেবেই তো ভাবিত হয়েছেন, তাই না? আমি তার মনোবিকলন করি, তার সঙ্গে বোধহয় আমার নিজেরও। তিনি বিকল হয়ে বলেন, আরে না 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 না, সেসব কথা আমি আদৌ ভাবিনি। ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন, আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করে মিটতে পারে। বেশ, ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না। বলাই বাহুল্য। মনে মনে আমি ঘাড় নাড়লাম। লেখকরা বৈকুণ্ঠের লোক, কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না। বুধবার দিনই দরকারটা পড়ল আবার। হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। কেমন গোবর্ধন ভায়া, দেখলে তো কথা রেখেছি কিনা? এই নাও তোমার টাকা, প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যর্পিত। বুধবার আবার গোবরার কাছে যেতে হলো, পারতে হলো কথাটা। গোবর্ধন ভায়া, বুধবারে টাকাটা ফেরত দেবো বলেছিলাম, বুধবারেই দিয়েছি। দিয়ে নাকি? হ্যাঁ, একদিনের জন্যও কি আমার কথার কোনো নড়চড় হয়েছে? না না না, এমন কথা কেন বলছে? গোবর্ধন আমার ভনিতা ঠিক করতে পারে না। মানে টাকাটার মানে কি বললি, টাকাটার না আমার দরকার পড়েছে আবার, ওই 500 টাকাই। হ্যাঁ, সেই জন্যই তোমার কাছে এলাম ভাই। এই বুধবারই তোমায় আবার আমি ফিরিয়ে দেবো টাকাটা, নির্ঘাত। এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন, গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দুধারের টানা পড়ে নে আমি ধারিওয়াল কম্বল বুনে চলেছি। এমন সময়ে পথে একদিন দুজনের সঙ্গেই দেখা। দুই ভাই পাশাপাশি আসছিল, আমাকে দেখে দাঁড়ালো। দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি। হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে, কোথায় যাচ্ছি, কেমন আছি, এই ধরনের সাধারণ কোনো কৌতূহলী হয়তোবা। কিন্তু আমার তো পাপ মনে হলো দুজনের চোখেই যেন এক তাগাদা। হর্ষবর্ধন বাবু, ভাই গোবর্ধন, একটা কথা আমি বলবো, কিছু মনে করো না বলে আমি শুরু করি। ভাই গোবর্ধন, তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, দেব। আর হর্ষবর্ধন বাবু, আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু, আপনি বুধবার, আর গোবর্ধন তুমি শনিবার। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, থাকবে, মনে থাকবে। হ্যাঁ, ব্যাপার কি? হর্ষবর্ধন তো হতভম্ব, কিছুই তো বুঝতে পারছি না। মানে ব্যাপারটা এই যে, ব্যাপারটা না আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না। রানাঘাট যাবে বলেছিলে, বেরোবে কখন? গোবর্ধন এসে দাদাকে শুধালো। মামার বাড়ি যাবে না আজকে? হ্যাঁ, যাবই তো। জবাব দিলেন হর্ষবর্ধন। যা, তোর
তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় গে, ট্রেন ভাড়া লাগবে না। গোবরা ছুটল বৌদির কাছে। হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজে গুজে তৈরি হয়ে নিক, বুঝলি? গোবরা একখানা 100 টাকার নোট নিয়ে ফিরে আসে। এতে কুলাবে? বৌদি জিজ্ঞেস করছে। আরে ঢের ঢের, আমার কাছেও তো কিছু খুচরো আছে, তাতেই ট্যাক্সি ভাড়া টাড়া হয়ে যাবে। আর চাই কি, এই ফাঁকেই এই টাকাতেই তোদের আবার মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি। বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন। গোবরা শুনে তো অবাক। মামির বাড়ি? মামির বাড়ি কি আবার আলাদা জায়গা নাকি? মামি মামি দেখেছিস কখনো? দেখবো না কেন, মামার সঙ্গেই দেখেছি মামিকে। এক জোড়া মামা মামিকে একসঙ্গে, একবার নয় 100 বার। আহা, আরে সে মামি নয় রে মুক্কু, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, মামা হয় না। যা, তা কি কখনো হতে পারে? গোবরার বিশ্বাস হয় না। মামারা হচ্ছেন কবিদের মতোই বন জিনিস, যেমন কিনা হয়ে থাকে বন পোয়েট। মামাজ আর বন, বাট মামিজ আর মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের। মামা বিয়ে করলেই তবেই মামি। মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিছু দাঁতের মতন আপনা থেকে গজায় না। আরে সে মামি নয়, মিশরের মামি, মিশরের। মিশরের আবার কি এটা? নামও তো শুনিনি কখনো। মিশর আমাদের কোন মামা গো? ও দাদা বলো না গো, কোন মামা? বলো না, বলো না। মিশর আমাদের কোনো মামা নয় রে উবরা। জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি আজ তোদের দেখিয়ে আনবো। চ মামির বাড়ি হয়ে তারপর আমরা মামার বাড়ি যাব, কেমন? জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক। ও মা, এই তোমার মামির ছিরি? এই তোমার মিশরের মামি? মহারাজি অনেকদিন আগেই তো মারা গেছে। মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে গা? এই ধরো আমি মারা যাবার পর কি আমার এই চেহারা থাকবে? মরণ কথার কি ছিরি দেখো, বালাই ষাট। হর্ষবর্ধনের বউ বলেন। হর্ষবর্ধন আরও ব্যক্ত করেন, ওষুধ লাগিয়ে এমন করে রেখেছে, বুঝলে? ম্যাগো বাসি মরা? তাই বলো, রীতিমতন বাসি মরাই। মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC 2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি গো দাদা, কিসের নম্বর? দাদারও চোখ পড়েছিল টিকিটটায়। তিনি মাথা নেড়ে বললেন, এটার বুঝতে পারছিস না হাদা? যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিল, এইটা হচ্ছে সেই গাড়ির নম্বর রে। আহা গো, মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা? শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয়। এই জন্যই বলি তোমাদের, সাবধানে চারপাশ দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে। তা কি আর তোমরা আমার কথা শুনবে? কখনো যদি এই দেখে তোমাদের শিক্ষা হয় তো বাঁচি। আমাকে আর কোনো মোটরের চাপা দিতে হয় না। কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন। এই বপুখানা দেখতে থাকিনি, কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বে বলে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরাল। কোন লরি? হ্যাঁ,
কোনো লরি আসে যদি? লরি? না, লরির সঙ্গে লড়ালড়িতে বোধহয় আমি পারবো না, বুঝলি গোবরা? এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল, মশাই, আপনার সিগারেটটা নিমে ফেলুন, নিমে ফেলুন। কেন বলুন তো? আমি তো নিজের পয়সায় খাচ্ছি, আপনার পয়সায় নয়। মামার বাড়ি, মামির বাড়ির আবদার নাকি? হ্যাঁ মশাই, তাই মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ আছে। কেন, খেলে কি হয়? জরিমানা হয় 50 টাকা জরিমানা। সামনেই তো নোটিশ বোর্ড ঝুলছে, দেখছেন না? সত্যিই তাই। দেওয়ালে লটকানো একটা নোটিশ, সিগারেট খাওয়া দণ্ডনীয়। এখানে সিগারেট টানিলে 50 টাকা জরিমানা দিতে হইবে। ও, তো নিবানো তো যায় না, সবে ধরিয়েছি মাত্র, দুটারও টানিনি এখনো। আচ্ছা আচ্ছা, এই নিন আপনার ওই জরিমানা, এই নিন ধরুন। 100 টাকার নোটখানা হর্ষবর্ধন ভদ্রলোকের হাতে দেন। কর্মচারী বলেন, এই রে, আমার কাছে তো ভাঙানি নেই, 50 টাকা এখন পাই কোথায়? ও, তাহলে কি হবে? ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন। তাই তো, কোথায় আপনি পাবেন 50 টাকা? গোবরা গোবরা, এই তুমি একটা ধরে না, হ্যাঁ? তাহলে ডবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন। কি যে বলো তুমি দাদা? শ্রীমান গোবর্ধন বীরাবনত হয়। তোমরা হলে গিয়ে গুরুজন, তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি? আড়ালে আবডালে হলে না হয়। ও, ধরাবি না তাহলে? গিন্নি, তুমি একটা টানো না হয়, টেনে দেখো না একবার। মরণ আর কি। হর্ষবর্ধনের বউ মুখ বেজার করেন। তাহলে আর কি হবে? দাদা, আপনি একটা সিগারেট ধরান তাহলে। এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন। শিয়ালদা স্টেশনে পৌঁছে তার খেয়াল হলো, ওই যা, আমাদের ট্রেন ভাড়ার টাকা কই গিন্নি? এই টাকা যা ছিল তো জাদুঘরেই খুঁজে এসেছি। ও, মামির বাড়ির আবদার রাখতেই গেছে 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা। এখন পাই কোথায়? গোবরা গোবরা, তোর কাছে আছে কিছু? গোবরা কিছু বলে না, পাঞ্জাবির পকেট উল্টিয়ে দেখিয়ে দেয়। গিন্নি, তোমার কাছে? ও মা, আমি কোথায় পাবো? আমার ট্যাঁকে কি টাকা থাকে? আমার কি ট্যাঁক আছে নাকি? তবেই তো মুশকিল হলো। হর্ষবর্ধন মাথা চুলকান। গিন্নি, তোমার ট্যাঁক আছে, কিন্তু ট্যাঁক নেই। তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। চলো দাদা, বাড়ি ফিরে যাই। পাগল হয়েছিস? মামার বাড়ির জন্য পা বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস কি রে গোবরা? একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয়, তখন মামার কাছে চাইলেই হবে। ফিরতি ভাড়ার জন্য কোনো ভাবনা নেই। মামার বাড়ির আবদার বলেই দিয়েছে তো। কিন্তু সমস্যা হলো, এখন যাই কি করে? গিয়ে পৌঁছবই বা কি করে? আমার কাছে যা খুচরো আছে,
যাক, ওতেই হাফ টিকিট হয়ে যাবে কোন। হ্যাঁ, হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলে। তিনজন সোম মানুষ একটা হাফ টিকিটে যাব আমরা? গোবরাও গাই গুই করে। তা কি কখনো হয় দাদা? হয় বই কি, অবশ্যই হয়। অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটের থার্ড ক্লাসের একটা হাফ টিকিট কিনেন। একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর দেখা যাবে। ফিরবো দেখিস ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, রানাঘাট লোকাল প্ল্যাটফর্মে খাড়া ছিল। একটা খালি কামরা দেখে তারা উঠে বসলেন বেঞ্চিতে। হর্ষবর্ধন বললেন, এই তোমরা বেঞ্চের উপর উঠে বসো না গো, তলায় ঢুকে যাও, বুঝলে? কেবল আমি একা বেঞ্চির উপর উঠে বসবো। কেন, তুমি কি লাট সাহেব? আবার জিজ্ঞেস করে কেন? টিকিট কই তোমাদের? টিকিট এক্ষুনি চেকার আসবে, বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। তখন যাও যাও যাও, ঢুকে পড়ো, ছোট করে ঢুকে পড়ো। এই গোড়া, তুমিও সেদিকে যা। জেলের ভয় দেখে ভাই আর বউকে বেঞ্চির তলায় ঠেলে দেন। নিজে বসে বেঞ্চির ওপর গ্যাঁট হয়ে, গাড়িও ছেড়ে দেন। কয়েক স্টেশন যেতে যেতে কামরা পেরিয়ে চলতি গাড়িতে চেকার এসে ওঠে। টিকিটটা কি? হর্ষবর্ধন টিকিট দেখান। হাফ টিকিট? একই এত বড় বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন সাথী মশাই? কেন যাব না মশাই? হর্ষবর্ধন প্রতিবাদ করে, অঙ্কের জোরেই যাচ্ছি। অঙ্কের জোরে? সে আবার কি? কই বুঝতে পারলাম না তো, একটু বুঝে বলুন। আরে অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন। বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন না, বুঝবেন তাহলে। আপনাদের মধ্যেও হয়তো অনেকেই, যাদের অঙ্কের মাথাটা আমারই মতোই, তারা বুঝতে পারলেন না নিশ্চয়ই। দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। হর্ষবর্ধন কেটেছিলেন হাফ টিকিট। হাফ অর্থাৎ একের নিচে 2। এইবার কিছু বুঝলেন? তাও না? আচ্ছা আচ্ছা, বলুন তো, বেঞ্চির ওপরে কে বসেছিল? হর্ষবর্ধন, মানে একজন। আর নিচে গোবরা আর তার বৌদি, অর্থাৎ 2 জন। একের নিচে 2। এইবার বুঝলেন কিছু? এখনো না? আপনার মগজের ঘিলুও মামির মতোই বাসি হয়ে শুকিয়ে গেছে। আপনার ভবিষ্যৎ অন্ধকার, আর কিছুই করার নেই। ডেসিমালের পরে আবার একটা ভেঙ্কুলাম, তার সঙ্গে ভগ্নাংশ। এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয়। পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। এসব গোলমালের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার? পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুটলুমকে মাথায় ঢোকাতে চেষ্টা করেন, তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি। ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকতো, তাহলে আর তো কোনো দুঃখই থাকতো না। তবে চাঁটি আর গাঁটটা প্রত্যয়গুলো বাদ দেওয়ার দরকার বলেই আমার ধারণা। কিন্তু অঙ্ক আর সংস্কৃত ধাক্কা যদিও বা সামলানো যায়, ক্রিকেট খেলার ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল। ক্রিকেট মানে কি? বোধহয় ঝিঝি। দুপুরের কাঠ ফাটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পড়িয়ে ওসব ঝিঝি খেলা আমার ভালো লাগে না।
মাথার ভেতরে ঝিঁঝি করতে থাকে আর মনে হয় মস্ত একটা হাঁ করে কাছে কেউ ঝিঁঝিট খামবাজ গাইছে। অবশ্য ঝিঁঝিট খামবাজ কি আমার জানা নেই, তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি খেলার মতোই সেটাও ভয়াবহ। অথচ কি গেরো দেখো, পটলডাঙ্গার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে। গোড়াতেই কিন্তু বলে দিয়েছিলাম ও সব আমার দ্বারা আসে না। আমি খুব ভালো চিয়ার আপ করতে পারি, 2-1 গ্লাস লেমন স্কোয়াশও নয় খাবো ওদের সঙ্গে, এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না। কিন্তু ওসব খেলা টেলার ভেতরে আমি নেই, প্রাণ গেলেও না। কিন্তু প্রাণ যাওয়ার আগেই কান যাওয়ার যোগ। আমাদের সেই পটলডাঙ্গার টেনিদাকে মনে আছে তো? সেই খাড়ার মতো উঁচু নাক আর রণরম্বুরের মতো গলা, যার চরিত কথা তোমাদের অনেকবারই শুনিয়েছি। সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে তার 8 মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে। খেলবি না মানে? খেলতেই হবে তোকে। বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাই করে আচার খাবি, মানে যা যা দরকার সবই করবি। সই না করিস তোর এই গাধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপড়ে নেব। এই পাকা কথা বলে দিলাম তোকে পেলা। গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো, আমি মনে মনে বললাম। গন্ডারের নাক মানে লোককে গুঁতিয়ে বেড়ানো, কিন্তু গাধার কান ঢের কাজে লাগে। অন্তত চটপট করে মশামাছি তো তাড়ানো যায়। কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে। কি করি, খেলতে রাজি হয়ে গেলাম। প্যান্ট ট্যান্ট পরতে নেহাত মন্দ লাগে না, বেশ কায়দা করে বুক চিতিয়ে হাঁটছি। হঠাৎ হতভাগা ক্যাবলা বললে, তোকে খাসা দেখাচ্ছে বেলা। সত্যি এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলে ফেললে, বেগুন খেতে কাকতাড়ুয়া দেখেছিস? ওই যে মাথায় কেলে হাঁড়ি পরে দাঁড়িয়ে থাকে, ও তেমনি দেখাচ্ছে তোকে। বলি, আমি ক্যাবলাকে একটা চাটি দিতে যাচ্ছিলাম, কিন্তু তার দরকার হলো না। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, আর তোরে তোরে কেমন দেখাইতাছে? তুই তো একেবারে বজ্র বাঁটুল, পেন্টুলুন পইরা আছেন চাল কুমড়া চাচ্ছস। ক্যাবলা স্পিকটি নট, একেবারে মুখের মতো। আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম। হঠাৎ ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল, এই এই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেরেন্ডা বাজছিস পেলা? ব্যাট পড়, 10টা না পড়, তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাট করতে হবে। হ্যাঁ, আমাকে দিয়েই শুরু। পেটের মধ্যে পালা জলের পিলেটা ধপাত করে লাফিয়ে উঠলো একেবারে। আরে ঘাবড়াচ্ছিস কেন? যেই বল আসবে ঠাই করে পিটিয়ে দিবি। এইসা হাঁকড়াবি যে এক বলেই ওভার বাউন্ডারি। কি পারবি না? টেনিদা, হ্যাঁ পারা যাবে বোধ হয়। টান টান চলকে আমি জবাব দিলাম, বোধহয় নয়, পারতেই হবে। তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তোকে আর আমি আস্ত রাখবো না, মনে থাকবে। এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার ব্যাট পরিয়ে দিয়েছে। সেইটে পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করে শক্ত। কাতর স্বরে বললাম, কি ওরে বাবা, হাঁটতেই পারছি না যে, খেলবো কি করে? টেনিদা বিচ্ছিরি রকমের মুখ ভ্যাংচালো। হ্যাঁ যেই পাচ্ছি না, তুই হাঁটতে না পারলে আমার বয়েই গেল। বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো। বারে, হাঁটতেই যদি না পারি তবে রান নেব কেমন করে? মিথ্যে বকিসনি পেলা, মিথ্যে বকিসনি। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হাঁটতে না পারলে দৌড়ানো যায় না। কেন যায় না শুনি? তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয়? নাক না ডাকলেও লোকে ঘুমায় কি করে? যা যা, বেশি চেঁচামেচি করিসনি, মাঠে নেমে বল। বাহ, একেবারে মোক্ষম যুক্তি। হ্যাঁ, নামতেই হলো অগত্যা। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে নেমে গেছেন পটলডাঙ্গা থান্ডার ক্লাবের 2 ওপেনার শ্রীমান পেলা এবং শ্রীমান ক্যাবলা। তারা বগলের ব্যাট হাতে এগিয়ে যাচ্ছে, পেলারাম স্ট্রাইকে এবং ক্যাবলা নন স্ট্রাইকে। খালি মনে মনে ভাবছি, ব্যাট ফ্যাট শুদ্ধ না পড়ে যায়। ব্যাটটাকে মনে হচ্ছে দিনের গদার
মতো ভারী, আগে থেকেই তো কবজি টনটন করছে। আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমাকে আগে হাঁকড়ে দেবে, সেইটাই ঠাউর করতে পারছি না। তাকিয়ে দেখি পিছনে আর দুপাশে খালি চোরবাগান টাইগার ক্লাব, ওদের সঙ্গেই ম্যাচ কিনা। কিন্তু এ আবার কি রকম ঝিঝি খেলা? ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই, এ ওর পায়ে ল্যাং মারছে, সে তার মাথায় ঢু মারছে, আর বল সিধে এসপার ওসপার করার জন্য দুটো গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো। এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষের আর একটা কাজ। সে একরকম মন্দ নয়, কিন্তু এ কি কাপুরুষতা! আমাদের দুজনকে কায়দা করবার জন্যে ওরা 11 জন, সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার। তাদের পেটে পেটে যে কি মতলব তাই বা কে জানে। আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হলো। তারপরে লোকগুলোর দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার, কিরম নাড়ুগোপালের মতো নুলে বাড়িয়ে উবু হয়ে বসে আছে, যেন হরিলুটের বাতাসা ধরবে। সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো। প্লেয়াররা মেপে নিচ্ছেন বিপক্ষ দলের ফাস্ট বোলার ঘোতনাকে। পেলা খুব ঘাবড়ে গেছে, তিনি এখন জুলু জুলু চোখ বার করে বারবার মেপে নিচ্ছেন বিপক্ষ দলের ঘোতনাকে। মনে হচ্ছে যেন রাতে তার ভালো ঘুম হয়নি। তার ব্যাট ও প্যাডে কিছু সমস্যা আছে বোঝা যাচ্ছে। এবার আম্পায়ার ইশারাতে খেলা শুরু করার নির্দেশ দিলেন। এই রে বল ছুড়ে যে ব্যাট নিয়ে হাঁকড়াতে যাবো, প্যাড ট্যাড নিয়ে উল্টে পড়ি আর কি। প্রথম বল বলটা কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতো। একটু হলেই কানটা উড়িয়ে নিত। যাক বাবা, একটা ফাঁড়া তো কাটলো, কিন্তু ওকে আবার ছড়েছে। বলি দেওয়ার খাঁড়ার মতো ব্যাটটাকে মাথার ওপর তুলে হাঁকিয়ে দিলাম। জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্গি কালী, এবার একটা কিছু হয়ে যাবে। বলে লাগলো না, সে পড়লো আমার হাঁটুর ওপরে। বাপরে, উড়ি বাবারে! নিজের ব্যাটাঘাতে বাপরে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্টাম্প ফার্মগুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে। চারিদিকে বেদম চিৎকার। আম্পায়ার আবার মাথার উপর একটা হাত তুলে জগায় মাথায়ের মতো দাঁড়িয়ে। আউট? কি আউট হলো? ও ক্যাবলা বোধহয়। আমি তক্ষুনি জানতাম আমাকে কাকতাড়ুয়া বলে গাল দিয়েছে তো, আউট না হয়ে যায় কোথায়? হাঁটুর চোটটা সামনে নিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পগুলোকে সব ঠিক করতে যাচ্ছি, হঠাৎ হতচ্ছাড়া আম্পায়ার বলে বসলো, তুমি আউট, চলে যাও। আউট বললেই হলো? আউট হবার জন্যই এত কষ্ট করে প্যাড আর প্যান্টুলন পড়েছি নাকি? আচ্ছা দেখো একবার, বয়েই গেছে আমার আউট হতে। আমি আউট হব না, এখন আউট হবার কোনো দরকার দেখছি না আমি। আমি ঠিকই বুঝেছিলাম, ওরা আম্পায়ার নয়, ওরা ভ্যাম্পায়ার। কুইনিন চিবানোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে, ইস, দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্টাম্প পড়ে গেছে তোমার। হ্যাঁ পড়ে গেছে তো কি হয়েছে, আবার দাঁড় করাতে কতক্ষণ? ওসব চালাকি হবে না স্যার। এখন আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। চোরবাগান ক্লাবের লোকগুলোই বা কেন এরকম দাবাদাবি করছে আমি না কিছুই বুঝতে পারলাম না। তার মধ্যে আবার ওই চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে। চলে যা বেলা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য থাকি অবস্থায় আমি চেঁচিয়ে বললাম, হ্যাঁ তোর ইচ্ছা থাকে তুই আউট হবে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে। আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়তো। তাকিয়ে দেখি টেনিদা ধাই করে আমার কাছ থেকে ব্যাট নিয়ে কানে একটা চিরিং মেরে দিল। চিরিং করে লাফিয়ে উঠলাম আমি। যা উঠলো, বেরো মাঠ থেকে, গরল কোথাকার, খুব ওস্তাদি হয়েছে আর নয়। রাম ছাগলের মতো মুখ করে অগত্যা আমায় চলে যেতে হলো। মনে মনে বললাম, আমাকে আউট করা,
আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব। গিয়ে তো বসলাম, কিন্তু কি তাজ্জব কাণ্ড! আমাদের দেখিয়ে দেওয়ার আগেই চোর বাগানের টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে। পিছনে যে লোকটা কাঙালি বিদার মতো হাত বাড়িয়ে বসে আছে সে আবার খুটুস করে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। কেউ বা মারার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বল লুফে নিচ্ছে, খালি আউট আউট আর আউট। এ আবার কি কাণ্ড রে বাবা! আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এমন যে ডাক সাইডে টেনিদা, তারও বল একটা রোগা পটকা ছেলে কটাত করে পাকড়ে নিলে। হবেই তো, এদিকে মোটে 2 জন, ওদিকে 11, সেই সঙ্গে আবার 2টো আম্পায়ার। কোনো ভদ্রলোকে ঝিঝি খেলতে পারে কখনো? ওই চাল কুমড়ো ক্যাবলাটাই টিকে রইল শেষ তক। 20 না 21 রান করলো বোধহয়। 50 রান না পেরুতেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব বেমালুম সাপ। এইবার আমাদের পালা। ভারী খুশি হলো মনটা। আমরা 11 জন এবারে তোমাদের নিয়ে পড়বো। আম্পায়ার দুটো দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ভিড়েছে। কিন্তু ওদের মতলব ভালো নয় বলেই আমার বোধ হলো। ক্যাপ্টেন টেনিদাকে বললাম, ও টেনিদা শোনো, এই বলছি আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না? ওরা না হয় ওদের সঙ্গে ব্যাট করুক। এটা কে রে? টেনিদা আমাকে রদ্দা মারতে এলো, বললো, এই এই বেশি ওস্তাদি করিসনি পেলা, ওখানে দাঁড়া। একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাচ করে তোর কান কেটে দেবো। ব্যাট তো খুব করেছিস, এবার যদি ঠিক মতো ফিল্ডিং করতে না পারিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আস্ত রাখবো না বলে দিলাম। হাবুল সেন বল করতে গেল। প্রথম বলেই ওরে বাপরে, টাইগার ক্লাবের সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালে ভোঁ করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি। প্রাণপণে ছুটেও রুখতে পারলো না। পরের বলেও আবার সেই হাঁকড়ানি। তাকিয়ে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকেই ছুটে আসছে। একটু দূরেই ছিল আমাদের 5 গোপাল, চেঁচিয়ে বললে, ক্যাচ ক্যাচ। দূরে দাঁড়িয়ে ওরকম সবাই ফ্যাঁচ ফ্যাঁচ করতে পারে। ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি। তার চাইতে বললেই হয় পাঞ্জাব মেল ছুটছে, পেলা লুফে নে। মাথা নিচু করে চুপ করে আমি বসে পড়লাম। আবার বল বাউন্ডারি পার। হই হই করে টেনিদা ছুটে এলো। বলটা ধরলি না যে? ও ধরা যায় না। ধরা যায় না? ইস, এমন চমৎকার একটা ক্যাচ, এক্ষুনি তো আউট হয়ে যেত। আচ্ছা, সবাইকে আউট করে লাভ কি? তাহলে খেলবে কে? আমরাই তো আউট হয়ে গেছি, এখন খেলুক না ওরা। খেলুক না ওরা? তোর মতো গারুলকে খেলাই নামানোই আমার ভুল হয়েছে। যা যা, বাউন্ডারি লাইনে চলে যা, গাধা কোথাকার। চলে গেলাম। আমার কি, বসে বসে ঘাসের শীষ চিবুচ্ছি। 2-1টা বল এদিক ওদিক থেকে বেরিয়ে গেল। ধরার চেষ্টা করেও দেখলাম, বোঝা গেল ওসব ধরা যায় না। হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায়, তেমনি সুরুত সুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো। আর সাবাস বলতে হবে চোর বাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাটাকে। ডাইনে মারছে, বাঁয়ে মারছে, চড়াং করে মারছে, ছাই করে মারছে, ঠাই করে মারছে, একটা বলও বাদ যাচ্ছে না। এর মধ্যেই 42 রান করে ফেলেছে একাই। দেখে ভীষণ ভালো লাগলো আমার। পকেটে চকলেট থাকলে 2টো ওকে আমি দিতাম খেতে। হঠাৎ বল নিয়ে টেনিদা আমার কাছে হাজির। ব্যাটিং দেখলাম, ফিল্ডিংও দেখেছি, বল করতে পারবি? এতক্ষণ ঝিঝি খেলা দেখে আমার মনে হয়েছিল বল করাটাই সবচেয়ে সোজা। এক পায়ে দাঁড়িয়ে উঠলাম। খুব পারবো, এ আর শক্ত কি। ওদের ওই রোগা পটকা গোসাইটাকে আউট করা চাই, পারবি না? এক্ষুনি আউট করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভেবো না। আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ, সেই জন্যেই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম। টেনিদা কথাটা কানে তুলল না। যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বললে, নো বল। নো বল তো নো বল, তোদের কি? বলতেও যাচ্ছিলাম, কিন্তু গোসাই দেখি আবার ধাই করে হাঁকড়ে দিয়েছে। বাউন্ডারি তো তুচ্ছ, একেবারে ওভার বাউন্ডারি। আর চোর বাগান টাইগার ক্লাবের সে কি হাততালি! একজন তো দেখলাম আনন্দের ডিগবাজি খাচ্ছে।
এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন জ্বলে গেল। মাথায় ঠিকই নেই, যদি থাকতো নিশ্চয়ই তেজের রেফের মতো খাড়া হয়ে উঠতো। বটে, দেখবছি। আচ্ছা দাঁড়াও, বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম। এবার গোসাইকে একেবারে আউট করে দেব, মোক্ষম আউট। প্যাটটা বোধ হয় ঢিলে হয়ে গেছে। গোসাই পিছনে ফিরে সেটা বাঁধছিল। দেখলাম এই সুযোগ, ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিছু করতে পারবো না। এই সুযোগেই কর্ণবধ। মামার বাড়িতে আম পেড়ে পেড়ে হাতের টিপ হয়ে গেছে। আর ভুল হলো না, আম্পায়ার না ভ্যাম্পায়ার হাঁ হাঁ করে উঠবার আগেই বোঁ করে বল ছুড়ে দিলাম। নির্ঘাত লক্ষ্য, গোসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো। সেই সঙ্গেই গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট। আউট 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 যাকে বলে, অন্তত এক হপ্তার জন্যে বিছানায় আউট। ও টনিদা, এই দেখো আউট। এই কেবলা আউট করে দিয়েছি। আরে আরে এ কি মাঠ শুদ্ধ লোক তেড়ে আসছে যে, মার মার করে আওয়াজ উঠেছে যে। আমাকেই মারবে নাকি? ওরে বাবা, ঊর্ধ্বশ্বাসে ছুটলাম, কান ঝিঝি করছে। প্রাণপণে ছুটতে ছুটতে এবারে টের পাচ্ছি আসল ঝিঝি খেলা কাকে বলে। ছোট ছোট টানিদা, কি পুদিচ্ছেরি কাণ্ডটা ঘটালি বল দিনি। ধরতে পারলে তোর মুন্ডুটা নিয়ে এবার ক্রিকেট খেলবে। তুই চল পটল টাঙায়। ওরে বাবা, এই এসে গেছে। মাঠের মধ্যে একটা হুড়ুচুড়ু কাণ্ড বেজে গেছে। দর্শক পাগলের মতো তাড়া করছে পটলডাঙ্গা থান্ডার ক্লাবকে। সবাই খুব থেমে গেছে। মাঠ জুড়ে শুধু মার মার আওয়াজ। শুনে মনে হচ্ছে আজকের ম্যাচটি এখানে শেষ করতে হবে। আমাকে ধরে টানাটানি করছেন কেন? আমারও হাত চুলকাচ্ছে, আমিও দুগা দিয়ে আসি। এই ধরে ওকে। বন্ধুগণ, আমি আপনাদের প্রিয় কমেন্টেটার পল্টু কুমার। দেখা হবে আবার এইরকম কোনো এক রোমাঞ্চকর মার কাটের ম্যাচে। আর সময় নেই। ওরা পালাচ্ছে। ধর আমাকে যেতে হবে। সমস্ত ম্যাচটি আমাদের কলাকানন গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনারা উপভোগ করছিলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কলাকানন গ্রুপের কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদাই খোলা। আপনারা নিজেদের মূল্যবান কমেন্টটি ওখানে জানিয়ে যাবেন। আর দয়া করে প্লিজ কেউ গালাগালি দেবেন না। এই পালা চোখে ধর যাচ্ছি আমি। দাঁড়া। আবারও আপনাদের সঙ্গে এরকমই কোনো একটি রোমাঞ্চকর ম্যাচে দেখা হবে। আজকের মতন এখানেই টিং টিং টিং। দাদা, ও দাদা, এই অনেকদিন আমরা দেশ ছাড়া। এই যাবো একবারটি দেশে যাবো গো। গোবর্ধন সাধলো দাদাকে। এই দেশের জন্য ভারী মন কেমন করছে আমার। দেশ? আরে দেশ আমার কোথায় রে? যেখানে রয়েছি এখানটা কি আমাদের দেশ না? সারা ভূভারতই তো আমাদের দেশ রে গোবরা। জবাব দিলেন দাদা। আরে তা তো জানি, কিন্তু স্বদেশ বলে একটা কথা নেই? এই যেখানে জন্মেছি, বড় হয়েছি, খেলাধুলো করেছি, সেই দেশকে বড় হয়ে ফিরে দেখবার স্বাদ হয় না একবার? এই ভূভারত তো সবার দেশ, আমার কিসের আপন? আমাদের দেশের জন্য মন কাঁদছে দাদা। ওরে সে দেশ কি আর আছে রে? কবেই নিরুদ্দেশ হয়েছে। সেখানে গিয়ে বাস্তবেই তুই চিনতেই পারবি না, তোকেও কেউ চিনবে না, সব নিশ্চিহ্ন, বুঝলি? কি করবি সেখানে গিয়ে? পাত্তা পাবি না কোথাও। তবু একবারটি যাব। যাই না দাদা, একবারটি যাই না। আচ্ছা তবে যা। আর হ্যাঁ, যাচ্ছিস যখন একটা কাজ সেরে আসিস আমার। আমি তো কাজের মানুষ, সময় নেই কোথাও যাবার। তুই যখন যাচ্ছিসই
স্বামীজির কাছে আমার ঋণটা তুই শোধ করে আসিস এই সুযোগে, কেমন? স্বামীজির ঋণ? স্বামীজির কাছে তুমি আবার ধার করলে কবে গো? আহা, টাকা করির ধার আবার ধার নাকি একটা? ও তো টাকা ফিরিয়ে দিলেই ধার শোধ হয়ে যায়। সে ঋণ নয় রে, এ ঋণ অপরিশোধ। শুনি শুনি কি ঋণ? তোমার এ ধার আবার কেমন ধারা? যাবার আগে জানিয়ে দেব তোকে, তবে এইটুকু বলি এখন, সেবারে পা ভেঙে রামকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে পড়েছিলুম না বেশ কিছুদিন, তখন এক স্বামীজি এসে অযাচিতভাবে ধর্ম শিক্ষা দিতেন। কি বল আমাকে না, আমাদের সব রুগীকেই সেই শিক্ষা ঋণ শুদ্ধ হবে আমার। ও এই কথা, তা তা দেব সুদে সুদে আসলে কি 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 করতে হবে বল? আরে বলবো রে বলবো, মডেল টাকাও দেব, সেই জন্যে অনেক টাকার দায় চাপিয়ে দেব তোর মাথায়। গৌহাটি স্টেশনে নেমে গোবরা দেখল যে দাদার কথাই খাঁটি। তার দেশ কোথায় নিরুদ্দেশ। প্ল্যাটফর্মের এধার থেকে ওধার অবধি দুবার চষে গিয়ে চেনা জানা একজনেরও সে উদিশ পেল না। এমনকি স্টেশনটাকেই যেন অচেনা মনে হয়। যে গৌহাটি স্টেশনে উঠে তারা কলকাতায় পাড়ি দিয়েছিল, তার চেহারাটাই পাল্টে গেছে, আরও অনেক লম্বা চওড়াই যেন এখন। তবু এরই মধ্যে একজনকে বসে একটুখানি চেনা চেনা বলে ঠাউর হলো যেন। প্ল্যাটফর্মের একধারে এক মনে সে জুতো সেলাই করছিল। তার কাছে গিয়ে শুধালো, আরে এ হারুদা যে, এ চিনতে পারো আমাকে? হ্যাঁ, তো গাবু ভাইয়া। চিনবো না তোমাকে? সে কি কথা, সে কি কথা, আমার চোখের উপরে এত বড়টা হলে। তা তো সাত সকালে উঠে চলে তো কোথায় শুনি? আরে যাবো কি গো, এই ট্রেনেই তো এলাম। গেছিলে কোথায় গোয়ের মধ্যে? কলকাতায়, সেইখানেই তো ছিল একদিন। ও মা, তুমি তো কিছুই খবর রাখো না দেখছি, অবাক করলে হারুদা। কলকাতায় ছিলে নাকি একদিন? ওই জানিনি তো কিছু, কেউ বলেনি আমায়। যা দিনকাল পড়েছে, কারোর খবর কেউ রাখে না ভাই, ফুরসত করি খবর রাখবার। আর তাই বলো। তা যা বলেছ। তা হারুদা, তুমি কি আজকাল এই স্টেশনে তোমার কাজ করো নাকি? না করলে চলে না ভাই, যা দিনকাল পড়েছে না, ঘরে বসে রোজগার কুলোয় না। এই বড় বড় মেল গাড়িগুলো যাওয়া আসার সময় খালি আসি কেবল। গাড়ি তখন বেশ খানিক্ষণ দাঁড়াই তো, যাত্রী বাবুরা সেই সময়টা দুটো পালিশ করিয়ে নেন। তাড়াহুড়োর মুখে কম মেহনতে বেশি উপায় হয়ে যায়। তাই বুঝি? আচ্ছা, কলকাতা যাওয়ার আগে আমার জুতো জোড়া মেরামত করতে দিয়ে গেছিলাম, এই বছর 17 আগের কথা, মনে আছে তোমার? হ্যাঁ, এই তো সেদিন মনে থাকবে না? সারানো হয়ে গেছে নাকি? বাহ 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 বাহ, তুমি বলেছিলে আর দিন 2 বাদে এসে নিয়ে যেতে, এতদিনে হয়ে গেছে নিশ্চয়ই। নিশ্চয় এতদিনে সারানো হবে না, বলো কি গো? চলো না, চলো দিয়ে দিচ্ছি, এখনই তোমার হাতে হাতে দিয়ে দিচ্ছি। স্টেশন ছেড়ে বেরুলো দুজনে। স্টেশনের এই রাস্তাটা তো বড় রাস্তাই ছিল জানি,
কিন্তু এখন যেন আরো বেশ বড় হয়েছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, শুধু এই যে অনেক বড় বড় রাস্তা ওই যে এই এলাকায়, এই শহরে। সে শহর আর নেই রে ভাই, দুদিন বাদে এলে চেন্নাই যায়। আরে এখানে কোথায় যেন আমাদের বাড়ি ছিল মনে হচ্ছে, কিন্তু গেল কোথায় বাড়িটা? বেওয়ারিশ পড়েছিল তো এতদিন। মিউনিসিপালি তোমাদের বাড়িটা আর তার লাগাও সব বাড়ির দখল নিয়ে ভেঙে চুরে এই রাস্তাটা চওড়া করেছে। তাহলে এখন উঠবো কোথায় গো? জলে পড়েছ নাকি? আমার বাড়িতেই উঠবেন না হয়। তোমাদের পরিবারের কজনা? আমি আবার বাড়তি বোঝা হব না তো গিয়ে। সব মিলিয়ে আমরা 51 জন, 51টি পরিবার আমাদের। যেখানে 51 জনের মাথা গোঁজার জায়গা, সেখানে সেখানে তোমারও ঠাঁই হবে ভাই। আর কদিনের জন্যই বা। এবার অবশ্যই দিন কয়েক, তবে ওই যে কাজের জন্য এসেছি না, সেটা সমাধা হলে তারপরে দাদাও একবারটি আসবেন, তাকেও আসতে হবে, তবে ওই কয়েকদিনের জন্য। তো তাতে কি হয়েছে বললাম না, আমাদের 51টি পরিবার। যাহা 51 তাহা 52, যাহা 52 তাহা 53। তা বটে, তা বটে। তা হারুদা, এই রাস্তারই কোন গলিতে যেন ওই আমিনা বিবিরা থাকতো না? তাদের বাড়ির পেছনে বেশ কয়েকটা ওই পেয়ারা গাছ ছিল, একেবারে খাসা পেয়ারা। ওই স্কুল যাবার পথে আমরা পেড়ে খেতুম। তল্লাতে তারা নেই গো, এখানকার সব বেঁচে বুঝিয়ে শহরের ওধারে গিয়ে তারা বাসা বিঁধেছি এখন। পেয়ারা বেচে সংসার চলতো তাদের, ভারী গরিব ছিল তারা। গরিব বলতে গরিব, আমিনা বিবির কসম, সেই পেয়ারা খা মারা গিয়ে তাকে গোস্তানে নিয়ে কবর দেবার পয়সা জোটেনি। তাই নাকি? হ্যাঁ ভাই, তাই বাধ্য হয়ে বাড়ির পেছনটায় পেয়ারা গাছগুলোর গোড়াতেই তাকে কবর দেওয়া হয়েছে। আর বিধাতার খেলা, সেই গোড় দেওয়া থেকে তাদের সেইখানেই গোড়া। এত যে গরিব ছিল আমিনা বিবিরা। দাদা তো সেই কথাই বলছিল। যাচ্ছি যখন তখন মনে করে আমিনা বিবিকে যদি কিছু সাহায্য। তারা দিতে পারে সাহায্য, কিছু কেন, বেশ কিছু সে দিতে পারে। এখন চাও না গিয়ে তার কাছে দেবে। তার কাছে গিয়ে কি চাইবো? তাকেই তো কিছু দিতে বলেছে দাদা, দিয়েও দিয়েছে আমার সঙ্গে। তাদের আবার দেবে কি গো? তাদের কি সেই দিন আর আছে না যে পেয়ারা খাঁর সেই গড় দিতে গিয়ে সেইখানে তো গোড়া, সেই থেকে বরাত ফিরে গেল তাদের। ছাগলের গায়ে টান করে উঠে মাটি চাপা মোহরের ঘোড়া বেরিয়ে পড়ল, সেই থেকে তারা বড় লোক। শহরের বড় লোকদের পাড়ায় বাড়ি কিনে ছেলে মেয়ে সব নিয়ে সুখে রয়েছে এখন আমিনা বিবি। বাবা, খুব ভালো, খুব ভালো। কিসের থেকে কার কি করে বরাত ফিরে যায় কেউ কি বলতে পারে? তা এখান থেকে কলকাতায় গিয়ে কিরকম বরাত ফিরল তোমাদের শুনি তো? টাকা কামাতেই তো যাওয়া কলকাতায়, তাই না? আরে টাকা কামাতেই তো যাওয়া কলকাতায়, তাই না? আমিনা বিবির মতন অমন না হোক, কিছু কিছু হয়েছে। দাদা একটা কারখানা ফেঁদেছে, কাঠ চেরায়ের কারখানা।
সেখানেই যত আসবাবপত্র বানায়। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছো তোমরা, ভালোই করেছো। চাকরি বাকরি বড় একটা মিলে না ভাই আজকাল। ঘরে ঘরে আজকাল ছোটোখাটো কারখানা দেখতে পাবে। এমনকি আমারটাকে তুমি একটা জুতো সেলাইয়ের কারখানা বলে ধরে নিতে পারো, বললেই হয় কারখানা। বাধা কি? হ্যাঁ, বাধা কি? হ্যাঁ, বললে অবশ্য কিছু বেজুত হয় না, তবে আমাদের এমন একালে কারখানা নয় গো। কতজনা কাজ করে সেখানে, বিরাট এক শেডের তলায়। হ্যাঁ, আচ্ছা শেড কি? আরে করগেটের শেড গো। হ্যাঁ, ছাদ বলেই ধরতে পারো। সবাই আমরা সেখানে এক পরিবারের মতোই, অত লোক সবাই এক শেডের তলায়। আরে আমাদের পরিবারটাই বা কম কিসে? আমি, আমার বউ, আমার শাড়ি, কাচ্চা বাচ্চারা সব, গরু বাছর, ছাগল, ভেড়া, খচ্চর, ঘোড়া, কুকুর, বেড়াল, হাঁস, মুরগি, তার উপর ওই ন্যাংটি ইঁদুরের কথা বাজি দিচ্ছি, সব মিলিয়ে 50 জনের উপর। সবাই আমরা এক ছাদের দোয়ালাই 51 পরিবার বললাম না। ওই এক ছাদের তলায়, তার মানে? মানে এক ঘরের ভিতরে, একটাই তো ঘর। আর ঘর কই আমাদের? গরু ভেড়া সব নিয়ে একসঙ্গেই থাকো? হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে বেশ আছে। ইঁদুরদের আমি অবশ্য ধরছি না, তারা তেমন মিশুকে নয়। আর তোমার কারখানা, ওই জুতো সেলাইয়ের? বাড়ির উঠোনে, আবার কোথায়? যেতে যেতে পথের মাঝে থমকে দাঁড়ায় গোবর্ধন। মনে পড়েছে, মনে হচ্ছে এইখানেই যেন কোথায় ছিল আমাদের স্কুল বাড়িটা। প্রাইমারি স্কুল। মনে পড়েছে তোমার? আরে মনে পড়বে না? কান ধরে কত দিন দাঁড়িয়েছিলাম বেঞ্চির উপরে, কিন্তু কোথায় গেল সেই স্কুল? আরে গেল কোথায়? ওপর দিয়ে রাস্তা কেটে বেরিয়ে গেছে, দেখতো না? তাই তো দেখছি। রাস্তাই তো বাড়ি চাপা পড়ে জানতাম, উল্টে বাড়িও এখন দেখছি রাস্তা চাপা পড়ে। বলতে বলতে তারা হারুর আস্তানায় এসে পড়ল। উঠোনে উঠে গোবরা বলল, এই তো তোমার সেই কারখানা হারুদা, তাই না? এইখানেই বসি, এই কোণের মোড়াটায়। এই কারখানায় বসেই তোমার কাণ্ড কারখানা দেখা যাক, কি বলো? কাণ্ড কাণ্ড আর কি দেখবে ভাই, কাজ টাজ আজকাল তেমন নাই। সেই জন্যই তো উপরে উপায়ের আশায় স্টেশনে যাওয়া। আমার জুতো জোড়াটাই নিয়ে এসো, দেখা যাক। বানানো হয়ে গেছে বললে না? উফ, সেটি তো প্রকাণ্ড। যাও যাও, তাই দেখি, যাও। তাই আনছি, তাই আনছি। কোথায় গেল রে বাবা? এই তো পেয়েছি। এই নাও, এই ও মা, এই যে কিচ্ছুই সারাওনি দেখছি, তেমনিই তো রয়েছে। 2 দিনের মধ্যে হয়ে যাবে এখন। তুমি তো 2 দিন রয়েছো তো এখন। সেবারও তুমি ওই একই কথা বলেছিলে, 2 দিনের ভেতর সারিয়ে দেবে। এখনো তোমার মুখে সেই 2 দিন। আরে লাগলে ওই 2 দিনই লাগে, বুঝেছো ভাই? তবে ওই লাগাটাই মুশকিল। ওই আর কি, এত ব্যস্ত কিসে? স্বস্তি হয়ে বসো তো এখন, চাটা খাও ভালো করে দেখি তোমায়। ভালো করে দেখতে গিয়ে হারুর চোখ ছানা বড়া। হ্যাঁ, তোমার মুখটা আগের চেয়ে ঢের চকচকে হয়েছে দেখছি। স্নো পাউডার লাগিয়েছো বোধহয়। তা বেশ। ওহ বাবা, তোমার চুলের বাহারও তো কম নয়। হে, কলকাতার হাওয়া লেগে মাথার ভোল পাল্টি গেছি। বাবা, জিব্বি টেনে বাগিয়ে তো দেখছি।
এখানে থাকছি তো কই তোমার টেরি ফেরি দেখিনি কোনোদিন। ও ওরে বাবা বাবা বাবা, গায়ে আবার কি এ তো সিল্ক নয় ভাই, প্রায় সিল্কেরই মতো যদিও। কি বললে? টেরিলিন? তার নয়া বিলটি আমদানি বুঝি, কলকাতার হালের ফ্যাশন। আচ্ছা আচ্ছা। গোবরার আগা পাঁচতলা খুঁটিয়ে মাথার থেকে পায়ের পাতায় সে তলিয়ে দেখে। অদ্ভুত কাঠ ছাঁটের জুতো কোদাকার হে, এ তো এখানকার না, আমার বানানো নয় তো। কি বললে? চীনা বাড়ির জুতো টেরিটি বাজারে কিনা? আচ্ছা আচ্ছা। টেরিলিন টপকে মাথার থেকে পায়ের টেরিটি পর্যন্ত চোখ বুলিয়ে হারুদার চোখ একেবারে টেরাটি। বাহ 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 বাহ, ডবল টেরিটি বাজিয়ে বসে ধরেছি, বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গাবু যে গাবুরনর হয়ে গেল গো, একেবারে লাজ সাহেব। এই আলোচনার ফাঁকে একটা মুরগির বাচ্চা কোত্থেকে কোঁকড় কোঁ করতে করতে ছুটে এসেছে। তোমার পরিবারভুক্ত একজন, তাই না হারুদা? 51 এক? না, পরিবারভুক্ত হয়নি এখন, তবে 51 পরিবারের একজন আছে। আজ পরিবারভুক্ত হবে। আজ হবে? তার মানে? মানে তোমার খাটিয়ে ওকে কেটে আজ আমরা খাবো, তাই বলছিলাম। ওই দেখো, তোমার পরিবারের একজন তো কমে যাবে তাহলে। বাড়িও তো একজন, তোমাকে নিয়ে সেই 51 রইল। আমি আর কদিন এখানে? দাদা তার কাজের যে বরাত আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, সেটার ব্যবস্থা করেই চলে যাব এই 2-1 দিনের মধ্যে। বেশ বেশ, ভালো কথা ভালো কথা। তা তোমার দাদার কথাই তো জানা হয়নি এখনো, কি কারণে এখানে তোমার আশা একদম, মানে তাই তো বলনি ভাই। বলছি শোনো, গোড়া থেকেই সব বলি। হয়েছিল কি, গত বছর দাদার আমার একটু পদস্খলন হয়েছিল। ওরকম হয়, কারু কারু হয়ে থাকে বুড়ো বয়সে। আরে হলে ভারী মারাত্মক, সহজে জোড়া লাগে না, ভাঙা বুক ভাঙাই থেকে যায়। আর যাকে বলে গিয়ে ওই যেন ভগ্ন হৃদয়। আরে না গো না, বুক টুক নয়, পড়ে গিয়ে একটা পা ভেঙেছিলেন দাদা। কাছাকাছি এক রামকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলেন দিন কত। সেখানে এক স্বামীজি, ওদের ওই মঠেরই, রোজ বিকেলে ধর্ম শিক্ষা দিতে আসতেন রুগীদের, দাদাকেও দিতেন। সেই থেকে দাদা সর্বধর্ম সমন্বয় করে প্রায় খেপে উঠেছে। সর্বধর্ম সমন্বয়? এই সর্বধর্ম সমন্বয় আবার কি ব্যাপার? শুনিনি তো কখনো। মানে হিন্দু, মুসলমান, পারসি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মই এক। এমন কিছু করতে হবে যেখানে সবাই এক হয়ে সমান সমান মিলতে মিশতে পারবে, ধর্মকর্ম করতে পারবে একসাথে। পরমহংসদেবের সেই সর্বধর্ম সমন্বয়ের জন্য দাদার এখন প্রাণ কাতর। কিন্তু এ তো 2-4 দিনের কর্ম নয় দাদা। তুমি বলতো 2 দিন থাকবে এখানে, তাতে কি করে হয়? আরে কলকাতায় আমাদের কাজ না, অঢেল কাজ। দাদা কি পারে একলাটি? দাদার কাছে আমারও থাকার দরকার যে। তাহলে কি করে হয় ভাই? সমন্বয় বলে কথা, তাও আবার সর্বধর্মের। মন্দির, মসজিদ, গির্জা কত কি বানাতে হবে, কত কাঠখড় পুড়বে, মিস্ত্রি মজুর খাটবে, কত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের দরকার, টাকাও তো কত লাগে সে জানি। ওরে বাবা, টাকার জন্যে কোনো ভাবনা নেই। লাখ টাকার একটা সেলফ চেক কেটে দাদা আমার সঙ্গে দিয়েছে।
সেটা আমি তোমার নামে এখানকার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি না হয়, তারপর আরও যত লাগে পাঠাবে দাদা। তুমি এইসব মিস্ত্রি, মজুর, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর নিয়ে এর তদারকির ভার নিতে পারবে না? পারবো না কেন, হ্যাঁ পারবো। এই মুলুকে যত ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সব তো আমার চেনা। তাদের মাথা আমার কেনা না হলেও তাদের পায়ের জুতো আমার থেকেই কেনা। তাদের হাত পা বাঁধা আমার কাছে। আমার কথাই রাজি হবে সবাই। আমার অবসর মতো তাদের দিয়ে কাজ আমি ভালোই করাতে পারবো। তাছাড়া অন্য কাজও তো বটে। হ্যাঁ বাবাজি, তাহলে তার ব্যবস্থা করো আজকের মধ্যেই, আমি যেন রাতের ট্রেনেই ফিরতে পারি কলকাতায়। এখন ব্যাংকে চলো, তোমার নামে চেকটা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিকে। হারুন নামে লাখ টাকাটা ব্যাংকে দিয়ে সেদিনই গোবরা কলকাতায় ফিরে গেল। সর্বধর্ম সমন্বয় মন্দির বানানোর ভার নিল হারুন। ঠিক হলো, এই এলাকার যে জায়গায় সাপ্তাহিক হাট বসে, দূর দূরান্ত থেকে কেনাবেচা করতে আসে যত লোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সবাই, সেই হাটের মাঝখানেই হবে এই মন্দিরটা। আগামী রথযাত্রার দিনে দাদা হর্ষবর্ধন এসে সেই সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন, ঠিক রইল। রথযাত্রা তিথির যথা দিবসে হর্ষবর্ধন ভাইকে নিয়ে যথাস্থানে হাজির। সর্বধর্ম সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। প্রথম দর্শনেই হর্ষবর্ধন চেক বই খুলে তৎপর। হারুদা, ওই লাখ টাকাতেই তোমার মন্দির ফন্দির সব গড়া হয়ে গেল? বাবা, লাগলো না আর কিছু? লাগবে না আর? কি বলছো? না, আবার কিসে লাগবে? ওই টাকাতেই হয়ে গেছে সমস্ত। কয়েক হাজার বেঁচে গেছে বরং। আর যারা ও দেখাশোনা করবে, ওই টাকার সুদে তাদের বেতন বাবদ চলে যাবে। আর কিচ্ছু দিতে হবে না তোমার দিয়ে। চল বাজারে গিয়ে ধর্মস্থানটা একবার দেখে আসি। কি বলিস গোবরা? আমাকে আবার মন্ত্রীদের মতন দ্বারোদ্ঘাটন করতে হবে তো। বাবারে বাবা, ভাবতেই কিরকম লাগছে। হ্যাঁ, আরে মন্ত্রীদের মতোই তোমার জন্য আমি ফটোগ্রাফার মজুদ রেখেছি। তার কিছু ভেবো না ভাই, শহরের সেরা ফটোগ্রাফার। বাজারে গিয়ে হর্ষবর্ধন তো হতবাক। বাজারের মধ্যিখানে বৃত্তাকারে সারি সারি পায়খানা। এ কি হারুদা, মন্দির কই? আমার সমন্বয় মন্দির? এ তো কেবল পায়খানা দেখছি দাদা। মানে হয়েছে কি, আগে প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো, সেই মন্দির। তারপর ভেবে দেখলাম সেটা ঠিক হবে না। সেখানে কেবল হিন্দুরাই আসবে, মুসলমান, খ্রিস্টান এরা কেউ ছাড়া মারাবি না। তার মসজিদ করলেও সেই কথা, মুসলমান ছাড়া কেউই ঘেঁষবে না তার দরজায়। গির্জা হলেও তাই। যাই করতে যাই, সর্বধর্ম সমন্বয়ের হয় না। তাছাড়া পাশাপাশি মন্দির, মসজিদ, গির্জা গড়লে একদিন হয়তো মারামারি, লাঠালাঠিও বেঁচে যেতে পারে ভাই। তাই মানে অনেক ভাবনা চিন্তা করে এই পায়খানাই বানিয়েছি। সবাই আসছে এখানে, আসবে যদি হিন্দু, মুসলমান, জৈন, পার্সি, খ্রিস্টান কেউ বাকি থাকবে না। বলে দম নেবার জন্য হারু একটুখানি থাম। এ ধারে অর্ধেক দূরে ওই পায়খানা, আর ও ধারে বসিয়েছি একটা পাইস হোটেল। হাটে বাজারে যারা আসে সস্তায় যেন দুমুটো খেতে পায়। এই ধারটা পায়খানা আর ওই ধারটায় তোমার খানা পায়। আচ্ছা, এই ব্যাপার। টিপ্পনি কাটে গোবরা। হ্যাঁ,
এই দুই জায়গাতেই তুমি সর্বধর্মের মিল পাবে ভাই। আহার করা আর বাহার করা তাইতেই সর্বধর্ম সমন্বয় এইখানে। ধর্ম আর কর্ম দুয়ের সমন্বয় এইখানে। বলো বলো, তাই কি না? হ্যাঁ, যা বলেছো। বলেই হর্ষবর্ধন মুক্তকচ্ছ হয়। কাছা সামলাতে সামলাতে সামনে যেটা পড়ে সেটার দরজা খুলে সেদিয়ে পড়েন শশব্যস্ত। পরে আসি, বুঝলি? সার ধর্মের দ্বারোদ্ঘাটন হর্ষবর্ধনই করলেন সর্বপ্রথম।